নমস্কার, ফোর্থ পিলার্স এর আজকের সন্ধ্যার ফেসবুক লাইভে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব প্রয়াত সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। আমরা বলতে এখানে আলোচনা করবেন চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিরা, যারা এই বিষয়ে আলোচনা করার অধিকারী। আমি এদের ইন্ট্রোডিউস করিয়ে দিয়ে আপনাদের সঙ্গে পরিচয় করে দিয়ে সরে যাব এখান থেকে। আমাদের সঙ্গে আজকে আলোচনা সঞ্চালনা করবেন চলচ্চিত্রকার সাংবাদিক সুব্রত সেন, আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের সঙ্গে ইতিমধ্যেই রয়েছেন চলচ্চিত্রকার শৈবাল মিত্র, গৌতম ঘোষ কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র টেকনিশিয়ান সুরজিৎ দাশগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে বহু ছবিতে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন ফিল্ম থিওরিটিশিয়ান রীতা দত্ত। রীতা, সুরজিৎ, শৈবালদা, সুব্রত, স্বাগত সকলকে আমাদের অনুষ্ঠানে। গৌতম ঘোষ কিছুক্ষণের মধ্যে যোগ দেবেন। আলোচনা সঞ্চালনার জন্য আমি সুব্রতর উপর দায়িত্ব দিয়ে আমি আপাতত বিদায় নিচ্ছি। সুব্রত। হ্যাঁ, ধন্যবাদ। যে বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলছি সেটা খুবই দুঃখের একটা বিষয়। কালকে আমরা সকলেই জানি সৌমিত্রদা কালকে মারা গেছেন, এবং তার এই যে একটা দীর্ঘদিনের যে জার্নি, দীর্ঘদিনের যে সিনেমা জগতের সঙ্গে তার যে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা, এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা যারা ছবির জগতের সঙ্গে যুক্ত, আমাদের অনেকের কাছেই সৌমিত্রদা ছিলেন অনেকটা অভিভাবকের মতো। তো আমরা আজকে আলোচনা করব সেই সৌমিত্রদাকে নিয়ে, এবং সেইখান থেকে আমি শুরু করছি। ইতিমধ্যে গৌতম দা এসে গেছেন। গৌতম দা, হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ একদম, গৌতম দা এসে গেছেন। গৌতম ঘোষ, আমি শুরু করছি গৌতম দাকে দিয়েই। গৌতম দা, এই যে কালকের যে ঘটনাটা এবং সৌমিত্রদার চলে যাওয়া, এই বিষয়টা আমি মনে করি যে বাংলা ছবির জগতে একটা বড় লস। এবং এ ব্যাপারে আপনার সৌমিত্রদা সম্পর্কে অ্যাসেসমেন্ট কি, এবং কি মনে হচ্ছে আপনার এই পুরো জিনিসটা? আসলে সৌমিত্রদা আমাদের ছেড়ে চলে গেলেন, এই বিষাদ আমাদের সঙ্গে বহুদিন থাকবে। কারণ তিনি কয়েক দশক ধরে আমাদের সাংস্কৃতিক আকাশকে উজ্জ্বল করে রেখেছিলেন, মানে সব ব্যাপারে। সে মঞ্চ নাটক হোক, চলচ্চিত্র হোক, সাহিত্য হোক, সব ব্যাপারে উনি এত এত কাজ এবং যে মননশীলতা যেটা সৌমিত্রদাকে আমার মনে আমার নিজের সব থেকে ভালো লাগতো, কারণ তিনি এত মননশীল ব্যক্তি ছিলেন, অথচ এত সহজ সরল, ডাউন টু আর্থ। মানে এরকম মানুষ আমি খুব কম দেখেছি, এত বড় শিল্পী তিনি। আসলে আমার মনে হয় যে আমাদের বঙ্গীয় নবজাগরণ তো আর আনলাইক ইউরোপিয়ান রেনাসা সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারেনি, যার জন্য তাড়াতাড়ি এটা প্রায় মুছে যেতে বসেছে। কিন্তু তার রেমনান্টস আমরা কিছু মানুষের মধ্যে দেখেছি, তাদেরই অন্যতম একজন সৌমিত্রদা চলে গেল। একটা রেনাসা মাইন্ড, এবং এই রেনাসা মাইন্ডের সুবিধা হচ্ছে তারা বড় মাপের কাজ করেন এবং সবসময় চান উৎকর্ষের দিকে যেতে। সৌমিত্রদার সব কাজেই একটা উৎকর্ষের দিকে যাবার প্রবণতা আমি বহুদিন ধরে দেখছি। অনেক কটা কাজ করেছি, 4টে ছবি করেছি, তাছাড়াও বহু গল্প আড্ডায় এবং বিভিন্ন অনুষ্ঠানে সৌমিত্রদাকে পেয়েছি, খুব কাছাকাছি পেয়েছি। তখন মনে হয়েছে যে এই যে মনীষা এবং এই যে একটা প্রজ্ঞা, সেই প্রজ্ঞার সঙ্গে উনি সবসময় নিজেকে প্রস্তুত করেছেন, তৈরি করেছেন, এবং অসাধারণ কাজ দিয়ে আমাদের মোহিত করে রেখেছিলেন। আর আরেকটা ব্যাপার আমার মনে হয় সৌমিত্রদার যেটা অসাধারণ গুণ, যে এই বাজার অর্থনীতিতে গিয়ে মানুষের মনের একটা বিরাট পরিবর্তন হয়েছে। আমরা ক্রেতা হয়ে গেছি, এবং বিলাসিতার দিকে বড্ড ঝোঁক। এটা কারো দোষ নয়, এটা হচ্ছে আর্থসামাজিক অবস্থার পরিণাম। এখানে সৌমিত্রদাকে আমি কোনো দিনও এগুলো স্পর্শ করিনি। গ্ল্যামার, ভিআইপি, তারপরে সেলিব্রিটি, এই ধরনের ব্যাপার ওনার কাছে একদম তুচ্ছ-তাচ্ছিল্য ছিল। উনি ওটা নিয়ে মাথায় ঘামাতেন না। পরে সুরজিৎ বলবে যে প্রোডাকশন ম্যানেজারদের অভিজ্ঞতা। যাই হোক, আমার মনে হয়েছে যে উনি এই নিজের যে চিন্তার জগৎ,
সৃষ্টির জগৎ, সেটা নিয়েই ব্যস্ত থাকতেন উনি। এখানে গৌতম দা একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি গৌতম দার সাথে আপনি সৌমিত্র দার সাথে এতগুলো ছবি করেছেন। এখন এই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে সৌমিত্র দা কেন অভিনেতা হিসেবে সারা পৃথিবী বিখ্যাত কেন ছিলেন? এবং মানে দেখুন, আমি এইভাবে বলছি যে যেটা আমার বারবার করে মনে হয় যে সত্যজিৎ রায়ের সিনেমায় যেমন গোদারের সিনেমায় জা পল বেলমন্ডো, ঠিক তেমনই সত্যজিৎ রায়ের সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়। আপনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পরিচালক হিসেবে আপনি নিজে সৌমিত্র বাবুকে ব্যবহার করেছেন বহুবার। এখন আপনার চলচ্চিত্র পরিচালক হিসেবে সৌমিত্র দা সম্পর্কে অ্যাজ অ্যান অভিনেতা আপনার কি, আপনার মতামত কি? আমার মতামত হচ্ছে, দেখো সৌমিত্র দা মঞ্চে অভিনয় করেছেন দীর্ঘদিন ধরে, ক্যামেরার সামনে অভিনয় করেছেন। এটা খুব কম অভিনেতা পারে, অনায়াস যাত্রা। আমি মঞ্চে যখন আসছি আমার মঞ্চের যা প্রয়োজন সেটাকে আমি ব্যবহার করছি, যখন ক্যামেরার সামনে যাচ্ছি একেবারে সিনেমার যা উপাদান, যা এলিমেন্ট, সেটা নিয়ে কাজ করছি। একটা সিনেমার টাইম এন্ড স্পেসের মধ্যে আমি অভিনয় করছি। আমার প্রথম অভিজ্ঞতা হচ্ছে দেখা, এবং দেখা মানে দেখার একটু ব্যাকগ্রাউন্ড বলি। সৌমিত্রদা তার আগে অনেকবার দেখা হয়েছে, গল্প হয়েছে, বলে কি বাবু কবে কাজ হচ্ছে বলো। আমি চিন্তা করি আপনার মতো একটা অভিনেতাকে কিভাবে কাজে লাগানো যায়, এবং সেটাই আমি করতে চাই। যাই হোক, রবিদার স্মরণ সহায় বলুন এবারে চলো করে ফেলো, আর ভাল লাগছে না, এই রোজ এই এখন করতে হচ্ছে, বাবা নয় পিসে মশাই নয় অমুক তমুক জ্যাঠা, এই করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি, আমি চরিত্র করতে চাই। দেখা চিত্রনাট্য, আমি গল্প আর চিত্রনাট্য আমি আর সুনীল দা করেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে সৌমিত্রদাকে দিয়ে এই চরিত্রটা করাবো। শশীভূষণ যে চরিত্রের নাম ছিল, যিনি বহুদিন ধরে পৃথিবীকে দেখেছেন, তারপর গ্লোকোমায় তার দৃষ্টি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং আরেকটি কাউন্টার পয়েন্ট রয়েছে একজন জন্মান্ধ চরিত্র। এটা করতে গিয়ে আমরা অনেক রিসার্চ করেছিলাম। সৌমিত্রদা ডাক্তারদের সঙ্গে কথা বলা, ব্লাইন্ড স্কুলে যাওয়া, এবং আমি সৌমিত্রদা আলোচনা করেছিলাম যে এই অন্ধের অভিনয়টা বড্ড বাজে করে লোকে, এমন বাড়াবাড়ি করে ফেলে, সুতরাং আমরা যেন স্টাডি করে ঠিক মতো করতে হবে। সৌমিত্রদা একদম ঠিক করেছে গৌতম। একটা জিনিস কঠিন ভাবা যায় না, যে লোকটা আগে দেখেছে পৃথিবীকে, এরপর অভিনয় করে যাচ্ছে, তার আইবল গুলো কিন্তু স্থির, মানে সে দেখতে পাচ্ছে অভিনয় করার সময় কিন্তু ওটা অভিনয় করছেন। এবং আমরা লক্ষ্য করেছিলাম যে আমাদের আইবল সোজা তাকিয়ে আছেন, অথচ কেউ কথা বললে কানটা একটু দূরে যায়, কারণ যারা দৃষ্টিহীন তার কান খুব প্রখর হয়। এইটা উনি মেনটেন করেছেন, এবং প্রতিটি অ্যাকশন কোথাও ভুল নেই। মানে প্রথমত ওর দক্ষতা, ওর সেরিব্রাল কোয়ালিটি, বুদ্ধি, এবং তার সঙ্গে একটা ইনস্টিংক্ট, এই রেয়ার কম্বিনেশন। এবং আমার এছাড়াও আরো অন্যান্য ছবিতেও সৌমিত্রদা খুব মানে হোমওয়ার্কটা দারুণ, এবং অসম্ভব ভালো মানে একটা শটকে আয়ত্ত করার ক্ষমতা। এবং তার সঙ্গে আমি যেটা বলবো যে উনি যেভাবে পারফেকশনের দিকে যেতেন, আমি বলবো যে মোস্ট অফ দ্য টাইম দুবার রিহার্সালের পর ফার্স্ট টেক ওকে হতো। হয়তো অন্য কারণে, টেকনিক্যাল কারণে বা অন্যান্য অভিনেতাদের জন্য আরেকটা টেক অনেক সময় নিতে হয়েছে, কিন্তু সৌমিত্রদার জন্য ফার্স্ট টেক ওয়াজ পারফেক্ট। কারণ উনি ওই ব্যাপারটা ভীষণ ভালো বুঝতেন, চরিত্রটাকে ধরে রাখা, এবং টেকনিক, মঞ্চে যেরকম টেকনিক রয়েছে সিনেমার টেকনিকটাও ভীষণ ভালো বুঝতেন, মানে রেয়ার কোয়ালিটি অফ অ্যান অ্যাক্টর। আমি গৌতমদের কাছে একটু পরে আসবো, আমি একটু সুরজিতের কাছে যাই। সুরজিৎ, একজন সিনিয়র টেকনিশিয়ান এবং প্রোডাকশন কন্ট্রোলার হিসেবে তোমার অনেক অভিজ্ঞতা রয়েছে সৌমিত্রদাকে নিয়ে কাজ করার। এখন সৌমিত্রদার মতো এত বড় শিল্পী, সৌমিত্রদা তোমার একটুখানি তোমার হ্যাঁ ঠিক আছে। তো সৌমিত্রদার মতো এত বড় শিল্পী, তো
সেইখানে কোথাও কাজ করতে কোনো অসুবিধা না, একটু শেষেরটা শুনতে পেলাম। এই যে প্রমিতদার মতো এত বড় শিল্পী, আমি শুনেছি সমস্ত শিল্পীরই অনেক সময় মেজাজ থাকে, অনেক সময় মেজাজ হারান, অনেক সময় তারা যারা প্রোডাকশনে কাজ করেন তাদেরকে অতিষ্ঠ করে তোলেন। সৌমিত্র দার সাথে যখন তুমি কাজ করেছো, কখনো এই ধরনের কোনো ঘটনা কি ঘটেছে? কেননা গৌতম দা যেটা বললেন যে উনি একেবারে মাটির মানুষ ছিলেন এবং সেলিব্রিটি স্টেটাস তাকে টাচ করতো না, তো এই ক্ষেত্রে তোমার অভিজ্ঞতাটা কিরকম? না, একটা কথা দিয়ে বলি যে দেখা যায় আজকালকার দিনে যে কোনো আর্টিস্টকে আমরা যখন বলে যোগাযোগ করার জন্য, যে প্রোডাকশন ম্যানেজার যোগাযোগ করি, প্রোডাকশন কন্ট্রোলার যোগাযোগ করি, বোম্বের আর্টিস্টদের কথা ছেড়ে দাও, কলকাতার আর্টিস্টদের যোগাযোগ করাটা একটা সাংঘাতিক ব্যাপার আমাদের কাছে। তাদের একটা SMS পাঠাতে হয়, হোয়াটসঅ্যাপ পাঠাতে হয়, আমি অমুক, আমি একটা ছবির ব্যাপারে কথা বলতে চাই, তাহলে তারা তাদের ইচ্ছে মতো ফোন ধরে, ফোন করে। সৌমিত্রদা একমাত্র লোক ছিলেন উনি সবসময় নিজেই ফোনটা ধরতেন। লাস্ট শৈবালদার কাজে আমি সাথে যখন ওই কাজ করছিলাম, সৌমিত্রদার সাথে একটি ছেলে ঘুরতো, মানে ওনার দেখাশোনার জন্য। তা আমিও একদিন সৌমিত্রদাকে বললাম যে আপনার ওই একটা কাগজ আপনার সেক্রেটারিকে দিয়ে দিয়েছি। সৌমিত্রদা আমার উপর রেগে গিয়ে বলে, সেক্রেটারি কি হবে? আমার কোনো সেক্রেটারি কোনোদিন ছিল না, কোনোদিন থাকবে না। তাহলে আমি এই ছেলেটি ঘুরে বলে, সে সেক্রেটারি কেন? সে আমার সাথে থাকে, আমাকে দেখাশোনা করে, সেক্রেটারি বলুন। তা সৌমিত্রদা এরকমই সেক্রেটারি সঙ্গে খুব রেগে গেছিলেন যে সেক্রেটারি আবার কি, আমার সেক্রেটারি থাকবে কেন? তো সৌমিত্রদাকে আমি অনেক সময় গাড়িতে চাপিয়েছি, ট্যাক্সিতে করে শুটিং স্পটে নিয়ে গেছি, কিছু বলিনি। কেন এসি গাড়ি নয়, হ্যাঁ, কেন বড় গাড়ি নয়, কোনোদিন কোনো অভিযোগ করতে শুনিনি। এইটাই একটা বোধ হয়। আর একটা বলি, সৌমিত্রদার একটা ছোট্ট কথা নিয়ে আমি বলে দিই কিরকম চরিত্র ছিল। এই লাস্ট ছবিটাতেই এখন একটা রেওয়াজ হয়েছে কন্ট্রাক্ট করা, সব আর্টিস্টরা বড় বড় কন্ট্রাক্ট করে, টেকনিশিয়ানরা কন্ট্রাক্ট করে। তা আমি একটা বিরাট কন্ট্রাক্ট শৈবালদার প্রডিউসার আমাকে করে দিয়েছি, আমি সেটা নিয়ে সৌমিত্রদাকে দিয়েছি। সৌমিত্রদা সেটা দেখে বলে, এটা কি? বললাম যে আপনার কন্ট্রাক্ট, আপনি যে কাজটা করছেন। সৌমিত্রদা বললো যে একটা কথায় লিখে নিয়ে এসো, আমি কাজটা করছি, ব্যাস, আর কিছু লিখবে না সারা কাগজে। মানে উনি কন্ট্রাক্ট যে 4 পাতা কন্ট্রাক্ট হবে, তার কত আইনি এদিক ওদিক থাকবে। আমি হেসে সৌমিত্রের জন্য একটা লাইনে লিখে দিলাম যে আমি এই কাজটা শৈবাল মিত্রর কাজটি করছি, ব্যাস, একটা লাইন ছিল সৌমিত্র, দ্যাট ওয়াজ দ্য কন্ট্রাক্ট। সৌমিত্রদার ছবিটা এই তো সৌমিত্রদের মধ্যে একটি রিজেন্টের এই তো আমাদের সাথে ব্যবহার ছিল, ভাই করতাম, মানে ভাবা যায় না। সৌমিত্রদার এই অ্যাক্সেসিবিলিটি আমাদের সবসময় পৌঁছে যেতে পারতাম, তারপর গিয়ে কথা বলা, এটা খুবই গুণ ছিল অবশ্যই। শৈবালদার কাছে আসি। শৈবালদা, আমরা যখন বড় হয়েছি তখন যে যুগটা ছিল, সেই যুগটা ছিল হচ্ছে একদিকে যেমন উত্তম কুমার, অন্যদিকে তেমনি সৌমিত্র চট্টোপাধ্যায়। মানে পপুলারিটির দিক থেকে বাঙালি তো সবসময় দ্বিধাবিভক্ত থাকে, হয় ইস্ট বেঙ্গল নয় মোহনবাগান, নয় আনন্দবাজার নয় সিপিএম, হয় আনন্দবাজার নয় যুগান্তর, নয় কংগ্রেস নয় সিপিএম। একইভাবে একটা হেমন্ত না মান্না, এরকম ভাবে আমরা যখন ছোট ছিলাম স্কুলের পিরিয়ডটা, সেই সময় আমরা বরাবর শুনেছি সৌমিত্র চট্টোপাধ্যায় না উত্তম কুমার। তো এই বিষয়টা আমাদের একটা সময় অবধি ছিল। এবং এই পরিপ্রেক্ষিতে শৈবালদা, আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায় আমাদের বাংলার এই দুই নায়ক, মানে যাদেরকে আমরা সত্যি সত্যি বড় মাপের নায়ক বলতে পারি, এদের মধ্যে তুল্যমূল্য বিচার করতে শৈবালদা কাকে কোথায় রাখবে? মানে আমার তো উত্তম বাবুকে আমি যখন ইন্ডাস্ট্রিতে আসি তখনও তিনি কাজ করছেন, ওনাকে দেখেছি মাত্র, আর কাজ করার অভিজ্ঞতা হয়নি। কাজ করার সুযোগ হয়েছে সৌমিত্রদার সঙ্গে। আর তুমি যেটা বলছো ওই তুল্যমূল্য বিচার ইত্যাদি, এটা একদম দর্শকের কাছ থেকে যতটা পাওয়া যাবে, আমরা যারা মানে সিনেমা বানাই তাদের জায়গাটা একটু অন্যরকম হয়। মানে কাজ করার অভিজ্ঞতার মধ্যে দিয়ে একটা কিছু তৈরি হয়। তো যেহেতু উত্তম বাবুর সঙ্গে কাজ করার কখনো সুযোগই ঘটেনি, দূর থেকে দেখেছি মাত্র, ইন্ডাস্ট্রি স্টুডিওতেই দেখেছি ঘুরে বেড়াতে। তো সেদিক থেকে সৌমিত্রদা সম্পর্কে ওই যেটা বললেন গৌতম দা, যে মানে একটা বিশাল ব্যক্তিত্ব, মানে পাণ্ডিত্য, তার মানে সবকিছু নিয়েই একটা বিরাট মানুষ।
কিন্তু সেটা আমরা যখন সৌমিত্রদাকে পেলাম তখন একটা জিনিস মনে হয়েছিল যে ওনার শারীরিক কারণে ওনার যে কাজ করার যে ক্ষমতা সেটা ক্রমশ কমতে শুরু করেছে। উনি সারাক্ষণ মানে পুরো একটা শিফট সারা দিন কাজ করতে তখন আর পারেন না। একটা বিশেষ সময় 4 ঘন্টা 5 ঘন্টার পর ওনার শরীরে অসুবিধে হয়, তো সেইভাবে কাজ করতে হয়েছে। কিন্তু এই যে সহজ ব্যাপারটা, উনি সৌমিত্র চট্টোপাধ্যায় এবং আমি কেউই নই ওনার সামনে, সেই জায়গাটাকে কখনো মানে এত সহজ করে দিতেন, এমন গল্প বলতেন, এমন ভাবে মানে স্ক্রিপ্ট নিতেন বা জিজ্ঞেস করতেন দৃশ্য সম্পর্কে, সংলাপ নিয়ে। এখানে প্রশ্ন করছি, একজন দর্শক প্রশ্ন করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় হিন্দি ছবিতে সেভাবে কাজ করলেন না কেন? এটার ব্যাপারে গৌতম দা আপনার কোনো ধারণা আছে? সৌমিত্র চট্টোপাধ্যায় সেইভাবে হিন্দি ছবিতে কেন কাজ করেন? অবশ্যই অবশ্যই, উনি নিজেও বলেছেন বারবার, আমি একটা প্রজেক্ট ভেবেছিলাম। সৌমিত্র বললো যে প্রথম দেখো, তুমি ওই চরিত্রটাকে দিয়ে ইংরেজি বলাও ঠিক আছে, কারণ আমি বাংলা ভাষায় অনেক বেশি স্বচ্ছন্দ এবং আমি সেটা করতে চাই। আমি হিন্দি ভাষা শিখিনি, আমি শিখলে নিশ্চয় করতে রাজি হতাম। আসলে উনি ল্যাঙ্গুয়েজ সম্পর্কে এতটাই পার্টিকুলার ছিলেন, এবং যেহেতু উনি বাংলা ভাষার ছাত্র এবং প্রচুর সাহিত্য পড়েছেন, বাংলা কেন অনেক বিভিন্ন ভাষায়, কিন্তু উনি সবসময় বলতেন যে বাংলায় আমি অনেক ভালো স্বচ্ছন্দ হতে পারি। এছাড়া আমরা ছোটবেলাতে ইংরেজি সকলেই শিখতে হয় আমাদের, সৌমিত্র আমি ইংরেজিতে করতে পারি, করেছেন উনি। লানুই বেঙ্গলিতে ইংরেজিতে করেছেন, একজন ইটালিয়ান ডিরেক্টর একটা ছবিতে ছোট একটা রোল ইংরেজিতে করেছেন, কিন্তু হিন্দি উনি খুব একটা ওনার কাছে কমফোর্টেবল ছিল না। প্রত্যেক একটা কমফোর্ট জোন থাকে, যেরকম মামুটি মতো অসাধারণ অ্যাক্টর, সে মনে করেন মালায়ালাম ভাষায় আমি অনেক ভালো নিজেকে প্রকাশ করতে পারবো। কামাল হাসানও প্রথম দিকে তামিল করেছে, দু একটা পরে হিন্দি করেছে, কিন্তু আবার তামিল ভাষায় ফিরে গেছে। এটা সব একটা ভেরি টাইপ ব্যাপার। আমার মনে হয় যে তসির মিফুন ইংরেজিতে করেছেন না জাপানি ভাষা? আমি একটা আমার অভিজ্ঞতা বলতে পারি এই জায়গা থেকে, যে সৌমিত্রদাকে সংলাপ দেওয়া খুব সাবধানতার দরকার থাকতো আর কি। মানে যে কোনো সংলাপ লিখে ওনার হাতে দেওয়া যেত না। ওনার একটা অদ্ভুত ক্ষমতা ছিল সংলাপের মধ্যে যেসব শব্দ ব্যবহার করা হয়েছে সেই শব্দ থেকে চরিত্রর ব্যাকগ্রাউন্ড বা চরিত্রটা কেমন সেইটাকে একটা খুঁজে পাওয়া বা খুঁজতে চেষ্টা করা, বুঝতে চেষ্টা করা এবং সেখান থেকে প্রশ্ন করা যে তুমি এই শব্দটা যখন ব্যবহার করেছো তার মানে মানুষটা এইরকম। এখন এই বিষয়গুলো এতই সূক্ষ্ম এবং এতই একটা কি বলবো, মানে সাধারণভাবে ওনার সঙ্গে কাজ করতে গেলে একটা প্রস্তুতি লাগতো আর কি। মানে জাস্ট একটা কিছু সংলাপ দিয়ে পৌঁছে গেলাম, দিলাম, এটা দিত না ওনাকে তা নয়, অনেকেই দিত, কিন্তু যারা একটু সচেতন পরিচালক তারা কিন্তু একটু সাবধান হয়েই তার জন্য সংলাপ লিখতেন বলে আমার মনে হয়। আমাকে তাই করতে হয়েছে, যা হোক লিখে দেওয়া একটা মুশকিল। মানে এমন কিছু প্রশ্ন আসতো তার উত্তর না দিতে পারলে একটা বিপদ হতো। এখানে আমি একটু রিতার কাছে যাব, আমি জানি না রিতার সাউন্ডটা ঠিক হয়েছে কিনা। রিতা, শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে। প্রশ্নটা হচ্ছে যে ফ্রম আ ক্রিটিক্স পয়েন্ট অফ ভিউ সৌমিত্র চট্টোপাধ্যায় সম্পর্কে অ্যাসেসমেন্ট দেখো, সৌমিত্র চট্টোপাধ্যায় তো আমরা এই প্রজন্ম থেকে যখন দেখি তখন সৌমিত্র বাবু তো আমাদের নস্টালজিয়ার একটা অংশ। মানে সৌমিত্র বাবুর ছবি আমরা দেখতে দেখতে যেমন বড় হয়েছি, আজও পর্যন্ত দেখেছি আর কি, দেখে যাচ্ছিলাম বলতে হচ্ছে এখন। কিন্তু সৌমিত্র বাবু আসলে আমার মনে হয় বাঙালি মধ্যবিত্তর যে শিক্ষিত শহুরে যে ইন্টেলেকচুয়াল যে সেলফটা, সেটাকে তার ধারক ও বাহক হিসাবেই আমি সৌমিত্র বাবুকে দেখতে চাইবো। কারণ সৌমিত্র বাবু কেবল অভিনেতা বললে আর অন্য যে অংশগুলোতে তার অবাধ যাতায়াত ছিল, তিনি যে এখন পত্রিকাকে সুদীর্ঘকাল সম্পাদনা করেছেন, তার নাট্যকার হিসাবে পরিচিতি,
তার বাচিক শিল্পী হিসাবে তার খ্যাতি, এই সমস্ত কিছু, মানে কিছুদিন আগেও যেমন 2010-এ যখন আমরা কিং লিয়ার দেখছি ওনাকে, উনি ওইভাবে লাইভ পারফরমেন্স আমরা দেখার সুযোগ পেয়েছি, তখন সেই অসামান্য অভিনয় আর কি। তো সেইগুলো আমার মনে হয় ওভার দ্য ইয়ার্স, মানে প্রায় 2 দশক 3 দশক ধরে উনি সত্যজিৎ রায়ের ছবি থেকে শুরু করে আজ পর্যন্ত যে বহমান ছবিটা আমি শেষ পর্যন্ত দেখলাম আর কি, সেই ছবিতে ওনার যে সুদীর্ঘকালের যাতায়াত, সেটা কিন্তু মধ্যবিত্ত, আজও বাঙালি মধ্যবিত্ত বাঙালির যে সেলফটাকে চেরিশ করতে চায় তার একমাত্র প্রতীক হিসাবে কিন্তু সৌমিত্র বাবুই ছিলেন আমাদের কাছে। এবং এখন একটা সময়ের পর থেকে তিনি অ্যাজ ইফ বাঙালি সংস্কৃতির একটা অভিভাবক হিসাবে দাঁড়িয়েছিলেন, যে কারণে তার উপরে যে ডকুমেন্টারিটা, তার নামটাই হচ্ছে ট্রি আর কি। তো সেই গাছের মতো একটা অভিভাবকের জায়গা তো ওনার ছিলই আর কি, ওনার প্রেজেন্সটাই সেটা ছিল। কিন্তু আমি কিন্তু এখানে সত্যজিৎ রায়ের অবশ্যই চরিত্রগুলোতে তিনি অমর হয়ে আছেন, এবং তার এই লোকাল থাকার পরেও যে আন্তর্জাতিক স্বীকৃতি বিভিন্ন জায়গা থেকে, সেটা অবশ্যই একটা কারণ তো সত্যজিৎ রায়ের 14টা ছবি এবং তার ভার্সেটাইল অভিনয়। কিন্তু আমার কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং লাগে যে পোস্ট সত্যজিৎ রায় এরাতে সৌমিত্র বাবুর যে অভিনয়গুলো, যেমন ধরো 80s-এ আমি বলতে পারি যে 86-এ যখন উনি সরোজদের কোনি করছেন, তেমনি অপু আর ফেলুদা যেমন একটা আইকনিক ফিগার বাঙালি সংস্কৃতিতে, তেমনি আমরা বাংলার কালচারাল হিস্ট্রি যদি লিখতে যাই তাহলে সৌমিত্র বাবুকে বাদ দিয়ে হয়তো লেখা সম্ভব নয়। তার কারণ হচ্ছে এই যে খিদ্দা চরিত্রটি, যেটা আমরা প্রথমে মতি নন্দীর লেখায় পড়ছি, সিনেমাতে যখন দেখতে যাচ্ছি তখন আমরা সৌমিত্র বাবুকেই দেখছি, এবং দেখার পরে সৌমিত্র বাবুর বিকল্প আমরা আর খিদ্দা চরিত্রে ভাবতে পারছি না। ফাইট কোনি ফাইট আমাদের মধ্যে এক ধরনের রেজনেন্সের জন্ম দিচ্ছে। তো তারপরে ধরো 1999-এ যে অসুখ, বা আমার তো মানে একটা ব্রিলিয়ান্ট চরিত্র মনে হয় দেখা আমার বহুবার দেখা আর কি। এবং তার কারণ হচ্ছে সৌমিত্র বাবুর ওই প্রাওয়েস অভিনয়ের, এবং তার যে মাল্টি লেয়ার যে চরিত্র দেখাতে, সেটা ভয়ানক। ইনফ্যাক্ট আমি আজকে সকালেও আবার দেখছিলাম, কারণ দেখা আমার খুব প্রিয় চরিত্র। এবং পরবর্তীকালেও ধরো বাঙালি মধ্যবিত্তের যে ডিগ্রেডেশন ঘটছে, বা 80s-কে যেমন ফিল্ম ক্রিটিক বা স্কলাররা ভীষণ তেরছা চোখে দেখছেন, এটা বলে যে বাংলার সিনেমার স্বর্ণযুগ শেষ হয়ে যাচ্ছে, এবং একটা ক্রুড এক ধরনের, মানে তিনি যেমন এমএলএ ফাটাকেষ্টও করছেন, অ্যাট দ্য সেম টাইম কিন্তু তিনি অসুখ বা দেখা, বা পরবর্তীকালে শেখর দাসের ক্রান্তিকাল বলো, বা সুমন ঘোষের পদক্ষেপ বলো, বা অবশ্যই অঞ্জন দাসের সাজবাতি রূপকথারা, এগুলো প্রত্যেকটা এক একটা ব্রিলিয়ান্ট চরিত্র। মানে বার্ধক্য যেমন উত্তম কুমারের কাছে একটা বাধা হয়ে দাঁড়িয়েছিল, কারণ তিনি তার নায়ক চরিত্র থেকে কখনো বেরোতে পারেননি, এবং বাঙালিরাও তাকে হয়তো চাননি। তাই কারণে পার্থপ্রতিম চৌধুরীর যদুবংশ নিয়ে আমরা যত না আলোচনা করি উত্তম কুমারকে, অনেক বেশি চাওয়া পাওয়া ইন্দ্রাণী সাপমোচনেই আমরা তৃপ্ত থাকি। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু বয়সটা কখনো প্রতিবন্ধকতা হয়নি। ওনাকে ভেবেই কিন্তু পরবর্তীকালের ডিরেক্টররা, মানে পোস্ট রে এরা যেটা, প্রত্যেকেই কিন্তু তার অনুযায়ী চরিত্র তৈরি করেছেন, এবং সৌমিত্র বাবু সেটাকে জাস্টিস করে গেছেন টিল ময়ূরাক্ষী। এবং আমি আমি একটু গৌতমদার কাছে আসছি এবং শৈবদার কাছে আসছি। রীতা, তোমার এটাকে একটু বন্ধ করো না, তোমার হ্যাঁ বলছি যে গৌতম দা, দর্শকের অনেকের মানে যে অনুরোধটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে যে সৌমিত্র চট্টোপাধ্যায় অ্যাজ মানে নাট্যকার, স্টেজ, এবং তার এই যে কবিতা লেখা, কবিতা আবৃত্তি করা, এই যে ব্যাপারটা, এই যে সিনেমার বাইরের একটা বড় জগৎ, এবং অবশ্যই এক্ষণ পত্রিকার সম্পাদনা, এই যে একটা বড় জগৎ যেটা সিনেমার বাইরেতেও ছিল, সেটা আমার মনে হয় যে আপনি বোধহয় সব থেকে ভালো বলতে পারবেন, কারণ আপনি সব থেকে কাছ থেকে দেখেছেন। আর শৈবালদার কাছে এই প্রসঙ্গে একটুখানি ফিরে যাব। সেটা হচ্ছে, আমি যতদূর জানি শৈবালদার একটা ছবিতে শৈবালদা বোধহয় সৌমিত্রদার একটা কবিতা ব্যবহার করেছিলেন। শৈবালদা সেই কবিতাটা দিয়ে যদি একটু বলেন, এবং তারপরে যদি গৌতমদার কাছে আমরা ফিরে যাই পুরো ব্যাপারটায়। হ্যাঁ, মানে ছবিটার কথা গৌতমদা জানে। গৌতমদা সেই ছবির সঙ্গে ছিলেন, এটা ছিল ত্রিদীপ চৌধুরীর উপর একটা ডকুমেন্টারি। তার শেষে একটা মানে ওর ধারাভাষ্যটা সম্প্রদায় বলেছিলেন
ধারাভাষ্য শেষে আমার মনে হয়েছিল যে একটা কবিতা দিলে একটু ভালো হবে ব্যাপারটা। তো তখন আমি ওনার কবিতার মধ্যে থেকে খুঁজে একটা কবিতা বলি ওনাকে, যেটা পড়েন ওই যেদিন রেকর্ডিং এর দিন আর কি। তো উনি একটু অবাক হয়ে বললেন যে এটা কি হবে, তাহলে একটু পড়ে দিন না, আমি একটু কাজে লাগাতে চাই। তখন এবং আরো একটা দুটো কবিতা উনি পড়ে দিয়েছিলেন। আমরা ছবির শেষে ওইটাকে ব্যবহার করেছিলাম ধারাভাষ্যের অংশ হিসেবে। আমার ব্যক্তিগতভাবে ওনার কবিতা বেশ ভালো লাগে। আমি জানি আমার যখন এই শেষ ছবিতে উনি কাজ করছিলেন, তার মাঝখানে ওনার শেষ দীর্ঘ কবিতা, আমরা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, সেটা লিখছিলেন। এবং ওই ব্যস্ততার কিভাবে যে অত বড় একটা কবিতা উনি লিখে ফেললেন, আমি যখন কবিতাটা পড়লাম অবাক হয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে কখন লিখলেন আপনি এত? আমরা তো শুরু করছি, এই ব্যস্ততা, এই গরমকাল, বললেন যে আমি আগে করেছিলাম, তো লিখলাম, এটা একটু ভালো লাগে। তো এটা অবাক করা আর কি, মানে ওই কনসেন্ট্রেশনটা, মানে আমরা তো কোনো মনটা একটা এমন জায়গায় ওনার স্থির থাকতো যে চারপাশের বাইরের যে নানা রকম অসুবিধা, বিক্ষোভ, অশান্তি, ওনার মনের একদম কেন্দ্রস্থল গিয়ে পৌঁছতো না। সেখানে উনি অদ্ভুত শান্ত একজন মানুষের এবং শিল্পী মানুষের, এইটা আমার মনে হয়েছিল। গৌতম দা একটু, এবং তার আগে বলি যে অরিজিৎ বলে একজন ভদ্রলোক আমাদের এখানে দেখছেন, উনি একটা প্রশ্ন করেছেন, সেই প্রশ্ন আমরা পরে যাব। তার আগে গৌতমদের কাছে একটু শুনে নেবো যে দেখো, সৌমিত্রদা তো সাহিত্যের ছাত্র, ফলে কবিতা, গল্প, উপন্যাস এবং ওনার একেবারে প্রথম যুগ থেকে, মানে ধরো বাংলা সাহিত্যের ইতিহাস এবং কাব্য সাহিত্য, এটা একেবারে ওনার মুখস্থ ছিল, আর রবীন্দ্রনাথ কণ্ঠস্থ ছিল। আর নিজে বহুত আগে থেকে কবিতা লিখতে শুরু করেছেন। অ্যাকচুয়ালি সৌমিত্রদাদের যে সময়টা, সেটা কীর্তিবাসের সময়, মানে একদিকে সুনীল দা, শক্তিদা, সৌমিত্রদা, এরা সমবয়সী, বন্ধু বান্ধবের মতো। ফলে এই চর্চাটা তো ছিলই। আর আমরা যখন অনেক অল্প বয়সী, মানে সবে কলেজে পড়ি, তখন দেখি সৌমিত্রদাকে কফি হাউসে ইন্দ্রদার সঙ্গে বসে আছেন, মানে সুবর্ণরেখার মালিক যে ছিলেন প্রকাশক। ফলে একটা সাহিত্যের সার্কিটে সবসময় ওর যোগাযোগ ছিল। আমার খুব অবাক লেগেছিল, একজন বাংলা ছবির নায়ক, তিনি একটা ওরকম মননশীল একটা পত্রিকা বার করেন, এবং ওনার নাটক, মানে উনি ব্রেক্টের একটা নাটক অনুবাদ করেছিলেন, বিধি ও ব্যতিক্রম বাংলা নামটা। সেটা মানে ওই এক্ষণ পত্রিকায় ছাপা হয়েছিল। এরপর অনেক নাটক উনি অ্যাডাপ্ট করেছেন, বিদেশি নাটক, মৌলিক নাটক লিখেছেন, কারণ নাটকের প্রতি একটা ভয়ঙ্কর ভালোবাসা ছিল, আর অবশ্যই কবিতার প্রতি। শৈবাল যেটা বললো যে ফাঁকে ফোকরে কখন যে লিখে ফেলতেন কেউ জানে না। আমি শুরু থেকে জিজ্ঞেস করেছি কিভাবে আসে, কিভাবে আসে, মানে দেখো, তোমার ছবি শুটিং করতে করতে তুমি আমাকে বিন্দু নিয়ে একটা কথা বললো, একটা বিন্দু ঘুরে বেড়াচ্ছে, তখন থেকে শব্দগুলো আমার কানে বাজতে বাজতে আমি তোমাকে রিকোয়েস্ট করলাম, গৌতম, এই দৃশ্যের পেছনে যে তুমি কবিতাটা ব্যবহার করবে, ওটা আমি প্রায় একটা প্ল্যান করে ফেলেছি, লিখে দেবো। মানে একটা স্বভাব কবির ব্যাপার ছিল, আর ভালোবাসা ছিল। যেরকম আমাদের শুটিং এর আউটডোরে উনি ছড়া লিখতেন নাতি নাতনিদের, সেই ছড়াগুলো শোনাতেন। ফলে কাব্য চর্চা এবং কাব্য নিয়ে ভাবনা চিন্তা করা, সেটা প্রায় ওর ছেলেবেলা থেকেই ছিল। এবং এই দুটোই সিনেমার পাশাপাশি, আসলে সিনেমার একটা অনেক গ্ল্যামার আছে তো, কিন্তু তার পাশাপাশি সৌমিত্রদা কিন্তু নাটক মঞ্চস্থ করে গেছেন। মাঝে মাঝে বলতেন যে আরো সময় পেলে আরো অনেক নাটক করতে পারতাম। আর কবিতার চর্চা করে গেছেন, ভারী সুন্দর সব কবিতা, প্রেমের কবিতা, মানুষকে নিয়ে কবিতা, সমাজকে নিয়ে কবিতা, খুব আধুনিক, অবশ্যই খুবই আধুনিক মিজাজ কবিতায়। আর একটা কোথায় একটা বেদনা রয়েছে,
সেই বেদনাটা এখন নতুন করে করলে আমাদের বোধহয় আরো বেশি নাড়া দেবে আমাদের অনুভূতিতে। তার কারণ সত্যি উনি নেই। আসলে শিল্পী বা লেখক অনেক কিছু চিন্তা করেন, লিখে যান, সেটা আমরা তার জীবিতকালে বুঝতে পারি না। পরবর্তীকালে গিয়ে আমরা বুঝি যে তিনি দূরদ্রষ্টা এবং অনেক কিছু ভেবে এইসব কাজগুলো করেছিলেন। সুরজিৎ, আমি একটা সাধারণ প্রশ্ন করতে চাই। মানে একটি প্রশ্ন এসছে, সেটা তুমি বোধহয় জবাব দিতে পারবে, কেননা তুমি আর আমি একই বয়সী আমরা। সেটা হচ্ছে যে আমাদের এই সিনেমার জগৎটাকে বাইরে রেখে আমরা দর্শকের জায়গা থেকে যদি বলি, আমরা যখন বড় হয়েছি তখন কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, এই গানটা মানে একদম পাড়ার একদম খুব গুরুত্বপূর্ণ একটা গান ছিল, এবং যে কোনো সময় এই গানটা বাজিয়ে পাড়ার সবাই নাচানাচি করতো, এটা আমার একবার মনে আছে। এখন একজন প্রশ্ন করেছেন, সেই প্রশ্নটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। আমি দর্শক হিসেবে জানতে চাইবো, বা রীতাও সেই প্রশ্নটা হয়তো উত্তর দিতে পারবে, যে অন্য ধারার ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় এবং এই ধরনের ছবিতে, এরকম আরো অনেক ছবি আছে, যেমন ছুটির ফাঁদে আছে, এরকম মানে যেগুলো খুব ইন্টারেস্টিং এবং যেগুলো দেখতে খুব মজা লাগে। এখনো যখন আমি দেখি তখনও আমার এই ছবিগুলো দেখতে খুব মজা লাগে। যে আমার প্রশ্নটা হচ্ছে যে এই অন্য ধারার ছবি এবং এই যে মেইন স্ট্রিম ঘরানার ছবি, এই দুটো ঘরানার মধ্যে অভিনেতা হিসেবে সৌমিত্রদাকে তুমি কোন ঘরানাতে বেশি এগিয়ে রাখবে? সুরজিতের কি বক্তব্য এই ব্যাপারে? অবশ্যই গৌতম দা বা শৈবাল দা, যে ঘটনাটা আমার কাছে ছবি সবই ছবি। হ্যাঁ, মানে আমার কাছে যেহেতু আমি একটা টেকনিশিয়ান, আমার কাছে সবই ভালো ছবি। তা সৌমিত্রদার অবশ্যই গৌতম দা বা শৈবাল দা বা এই ছবিগুলো আমার কাছে অবশ্যই, মানে সত্যজিৎ যে ছবিগুলো সৌমিত্রদা করেছে নিশ্চয়ই একটা অন্য দিক। তবে সৌমিত্রদা কিন্তু অনেক ছবি করেছে বাংলাতে, মানে আমরা নাম বলতে গেলে তার শেষ হবে না। মানে যেই সৌমিত্রদা কাউকে ফেরাতো না শেষের দিকে। মানে সৌমিত্রদার আমি ডায়েরিটা নিয়ে অনেক নাড়াচাড়া করেছি, প্রত্যেকটা ডেট শৈবালদা আমি ডেট নিতে গেছি, গৌতম দার সময় সানুদা বলে আমাদের যিনি ছিলেন উনি ডেট নিতেন, একটা ডেট ওনার খালি নেই, রোজ ওনার শুটিং দেখিয়েছে দিনের পর দিন। তো সৌমিত্রদার সব দিকেই ছিলেন, এবং কিন্তু অবশ্যই মানে সেই দিক থেকে ভালো সিনেমা যেটা আমরা বলি, ভালো সিনেমার দিকেই আমাদের নিশ্চয়ই নজর থাকবে। সৌমিত্র কাউকে ফেরাতেন না, প্রচুর ছবি করতেন, নাম জানা না অজানা প্রচুর ডিরেক্টরের ছবি করতেন। সেই ছবি হয়তো 3 দিনও চলেনি, এমন ছবিও করে। হ্যাঁ, এরকম ছবি নাম দেখি। তোমার কিন্তু এটা তো ঘটনা যে যেমন উত্তম কুমার রয়েছেন, ঠিক একই ভাবে কিছু ছবি, যেমন আমি এই যে 3 ভুবনের পারের কথা যেমন বলছি, বা ছুটির ফাঁদে, এই ধরনের অনেক ছবি আছে যেগুলো মেইনস্ট্রিম করা না, এগুলো এন্টারটেইনিং ছবি। এবং এইখানে আমার যেটা বারবার মনে হয়, গৌতমদা আপনি হয়তো এটা আরো ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে আমার বারবার করে যেটা মনে হয় সেটা হচ্ছে একজন অভিনেতা যদি প্রপার অভিনেতা হন, তিনি সব ধরনের ছবিতে স্বচ্ছন্দ অভিনয় করতে পারেন। এটার জন্যই কি তিনি 2 ধরনের ছবিতেই স্বচ্ছন্দ ছিলেন? একেবারেই মানে অসম্ভব প্রফেশনাল অভিনেতা। উনি বুঝে যেতেন যে এই ছবিটা এইরকম ভাবেই চাইছেন পরিচালক। আর তাছাড়া সত্যজিৎ রায় ছাড়া সৌমিত্রদার মানে যে সমস্ত পরিচালকের সঙ্গে কাজ করেছেন তারা সব একেবারে বাঘা বাঘা পরিচালক। তপন সিংহ, তরুণ মজুমদার, আপনি ভাবুন না সংসার সীমান্তের সেই চরিত্র, কিংবা গণদেবতা, এগুলো তো মানে অসাধারণ। মানে উনি, তারপরে সরোজদের মানে কালুদার এই খনি ছবিটা, এছাড়া উনি অনেক, আর 3 ভুবনের পরে তখন একটা অসম্ভব হিট ছবি ছুটির ফাঁদে, একটা হিট ছবি, সেগুলোতে ঠিক তার মতো করে ছুটির ফাঁদে যে কমেডি করার দরকার, সেই কমেডির মেজাজটা উনি ঠিক নিয়ে এসেছিলেন, বুঝতে পারতেন। কারণ উনি মনে করতেন যে বাংলায় 2 ধরনের ছবি আছে, একটা ছবি যেটা জনপ্রিয় ছবি, এবং কিন্তু 50-60 দশকের জনপ্রিয় ছবির মধ্যে একটা ইনোসেন্স ছিল, সেগুলো সৌমিত্রদা খুব ভালো বলতে, দেখো কোনো প্রিটেনশন ছিল না, একটা জনপ্রিয় ছবি করছে, জনপ্রিয় ছবি। অজয় করের ছবি করেছেন, ফলে উনি কিন্তু মানে দারুণ দারুণ পরিচালকের হাতে তৈরি হয়েছে, শুধু সত্যজিৎ রায় নয়, সত্যজিৎ রায়ের সঙ্গে পাশাপাশি। মানে এটা উনি স্বীকার করতেন যে আমি প্রচুর শিখেছি পরিচালকদের কাছ থেকে। ফলে নানা ধরনের চরিত্রে অভিনয় করাটা একজন বড় অভিনেতার কাজ। উত্তম কুমার করেছেন, প্রচুর নানান রকমের ছবি করেছেন।
আর যেটা মানে পরের দিকে যখন মানে ক্যারেক্টার অ্যাক্টিং করেছেন সেখানেও অসম্ভব মন দিয়ে করেছেন, যদুবংশের কথা উল্লেখ করা হলো। ফলে এটা কিন্তু একজন প্রফেশনাল অ্যাক্টরের স্কিল, সে এবং তাকে বুঝতে হয় যে আমি কোন ছবির চিত্রনাট্য কি চাইছে, পরিচালক কি চাইছে, সেটা সৌমিত্রদা খুব ভালো জানতেন, মানে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। শৈবালদা কিছু বলতে চাইছিলেন, শৈবালদার কোনো একটা বক্তব্য ছিল, সেটা একটু শৈবালদা যদি বলো। অফ আছে, মাইকটা অফ আছে শৈবালদা। এই যে গৌতম দা একটু আগে বলছিলেন না সত্যি সৌমিত্র বাবুর সাহিত্য কাব্য এইসব নিয়ে, আমার এক এক সময় মনে হতো যে বা এখনো হয় যে মানে সৌমিত্রদার অভিনেতা পরিচয়টা তার কবি বা সাহিত্যিক বা নাট্যকারের পরিচয়টাকে ভীষণভাবে ঢেকে রেখেছিল আর কি। তো হয়তো এবার আমরা তার পূর্ণাঙ্গ একটা পরিচয় পেতে চেষ্টা করব, এবং তার অন্যান্য যে কাজ, ছবি আঁকা সহ কবিতা, প্রবন্ধ এবং নাটক নিয়ে, নাটক লিখেছেন, নাটক করেছেন, তার একটা মানে গবেষণার মধ্যে দিয়ে গিয়ে হোক বা ব্যাপারগুলোকে আবার নতুন করে ফিরে দেখে বুঝতে পারবো যে মানুষটা কতটা ভার্সেটাইল একটা মানুষ ছিলেন। এবং এই জিনিসটা না আমার ধারণা উনি পেয়েছিলেন সত্যিবাবুর কাছ থেকে, এবং ওটা বলতেন উনি আর কি, যে একটা মানুষ যে অনেক দিকে ছড়াতে পারে এবং অনেক অনেক কিছু করতে পারে, এই প্রেরণাটা ওনার এসেছিল বোধহয় সত্যজিৎ কাছ থেকে আর কি। এবং মানস পুত্রের মতো ছিলেন, এবং ওনার কাছে আমি শুনেছি, আমি দেখেছি যে সত্যজিৎ বাবুর কথা বা গল্প বা ওই দিনগুলোর গল্প বলতে পারার সময় ওনার মুখ চোখ যতটা উদ্ভাসিত হতো, যতটা খুশি হতেন, আর অন্য কিছু মানে নিজের কথা আমি এই নাটক করেছি বা এই কবিতা লিখেছি উনি কখনো বলেন। উনি হয় মানিকদার গল্প, আর নয়তো নানান রকম ইয়ার্কি, মানে সে জোকস, মানে এইসব অদ্ভুত হালকা চালের বিষয় আছে। তো এইটা একটা দিক। আর এক্ষুনি যেটা আলোচনা হচ্ছিল যে তুমি যেটা বললে যে একটা অন্য ধারা আর এই ধারা, এটা কিন্তু একটা খুব ইউনিক আমি বলবো। এই জন্য যে যদি আমরা উত্তম, বসন্ত চৌধুরী এবং সৌমিত্রদাকে পাশাপাশি রাখি, যারা একটা দশকে 50-এর দশকে পর পর এসেছিল বাংলা সিনেমায়, তাহলে দেখবো সৌমিত্রদার আশা বাংলা ছবিতে তো সত্যজিৎবাবুর ছবির মাধ্যমে এবং একটা অন্য ধারার ছবির মাধ্যমে, আমরা এখন কোট আনকোট যেটা বলে থাকি, উত্তম বাবু বা বসন্ত দা এরা কিন্তু একদম বাণিজ্যিক ছবি বা মূলধারার ছবির জগৎ থেকেই উঠে এসেছিল, এবং তারা একটা তখন জনপ্রিয়তা পেয়েছিলেন। এবং খানিকটা বলা যায় যে উত্তম বাবুর জনপ্রিয়তার কারণে বসন্ত চৌধুরী মানে সেই জায়গাটা পেলেন না আর কি, somehow he was shadowed down by উত্তমের এটা। কিন্তু সৌমিত্রদা, যিনি একটা অন্য ধারার অন্য ধরনের চলচ্চিত্র আন্দোলনের মধ্যেকার তৈরি করা চলচ্চিত্র থেকে উঠে আসছেন, তিনি যেভাবে পরবর্তীকালে মূলধারার বাংলা ছবিতে এসে দাঁড়াচ্ছেন এবং যে অভিনয়টা করছেন, সৌমিত্রদার অভিনয়ের একটা নিজস্ব শৈলী ছিল, সেইটা যদি বোঝা না যায় তাহলে কিন্তু মানে সেটাকে বুঝতে হবে যে উনি কখনোই খুব উচ্চকিত একটা অভিনয়ের কথা বিশ্বাস করতেন না। উনার গলা উৎপল দত্তের মতো ছিল না, বা উত্তম করের মতো ছিল না। উনার সংলাপ বলা, উনার অঙ্গভঙ্গি, সে স্টেজে বলো বা পর্দায় বলো, আমি এটা লক্ষ্য করে দেখি যে এটা এতই একান্ত ভাবে উনার নিজে, এবং সেইটা নিয়েই কিন্তু উনি মূলধারার ছবিতে গিয়ে একটা অন্যরকম কিছু করছেন, হাত পা ছুটছেন, জোরে কথা বলছেন, তা একদমই নয়। উনার অভিনয়টা স্বাভাবিক, একটা নিউরিলিস্ট এর থেকে উঠে আসা অনেক বিহেভিয়ার বেসড অভিনয়, সংলাপের সংখ্যা হয়তো সেখানে বাড়ছে, কিন্তু সেটা করেও উনি দর্শকদের মন জয় করছেন, সেটা অদ্ভুত জিনিস আর কি। মানে এরকম আর কোনো অভিনেতা বা নাও বাংলা সিনেমার জীবনে ঘটেছে বলে আমার তো মনে হয় না। গৌতম দা, এখানে একটা জিনিস আমি জিজ্ঞেস করব। একটা ছবি আপনি করেছিলেন, সেটা হচ্ছে
আবার অরণ্যে। এটা একটা রিভিজিট অফ অরণ্যের দিনরাত্রি, এবং সেইখানে সত্যজিৎ রায়ের এই যে অরণ্যের দিনরাত্রি সেইটাকে যখন রিভিজিট করা হলো, তখন সৌমিত্রদা থেকে শুরু করে বাকি সমস্ত ক্যারেক্টারদের বয়স হয়ে গেছে এবং একজন নেই। এই যে ঘটনাটা ঘটলো, এই যে ছবিটা হলো, সেইটাকে সৌমিত্রদা কিভাবে দেখেছিলেন? এবং এই ছবিটা করবার সময় অবভিয়াসলি একটা কোথাও কম্পারিজন আসছিল যে ওই ছবিটা কিভাবে হয়েছে, এই ছবিটা কিভাবে হচ্ছে, এবং সেটা কিভাবে কি হলো, সেইটা আমি একটু জানতে চাইবো। আসলে ছবিটা তো একটা স্মৃতিমালার মতো, আর সুনীল দাদের বন্ধু বান্ধবদের একটা জার্নি, তারপরে মানিকদার অরণ্যের দিনরাত্রির ছবি, সেটা ভিত্তিতে করা। আর 34 বছর পরে আমি ছবি করেছি, সেই চরিত্রগুলো শুধু রবিদা নেই তার মধ্যে, মানে শেখর নেই, আর বাকি চরিত্র রয়েছে। ফলে এই এবং তারা পরবর্তী জেনারেশনের একদল ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে যাচ্ছে এবং তাদের অভিজ্ঞতা। ছবিটা মানে মোস্ট আনপ্রেডিক্টেবল ছবি আমার মনে হয়, স্ক্রিপ্টিং এর দিক থেকে, বা কখন কি হবে আমরা জানি না। এবং এরা দারুণ আনন্দে কাজটা করেছিলেন। সৌমিত্রদা দেখার পর এটা করলেন, দেখাতে যা করেছিলেন এটা একেবারে তার বিহেভিয়ারিজম, তার সংলাপ ডেলিভারি, তার পিচিং একেবারেই আলাদা। ঠিক যেন সেই অসীম, মানে মানিকদার ছবি সেই অসীম যেন 34 বছর বাদে আবার এক বেড়াতে যাচ্ছে। মানে উনি কিন্তু, বা শুভেন্দুদা, ওরা কিন্তু তখনকার চরিত্রের যে ছোটখাটো মানে উপাদান, সেগুলোকে ফিরিয়ে এনেছিলেন এবং তার সঙ্গে এনেছিলেন নস্টালজিয়া। সাংঘাতিক, মানে প্রতিদিন শুটিং এর পর ওদের একটা আড্ডা হতো। মানে সৌমিত্রদা, শর্মিলা, শুভেন্দুদা আর বুবু মানে সমিত ভঞ্জ, ওরা একটা জায়গায় থাকতেন আর চা বাগানের একটা বাংলোতে। সে আড্ডায় আমিও মাঝে মাঝে যেতাম, গিয়ে আবার ছোটদের আড্ডায় আসতাম। কারণ আমি সবাইকে বলেছিলাম তোমার আড্ডার মেজাজেই থাকো, নয়তো ছবিটা জমবে না, অভিনয় জমবে না। তা সেই আড্ডায় যে কত মজার গল্প সৌমিত্রদা করেছিলেন, এবং ওনার স্মরণ শক্তি ছিল সাধারণ, সব মনে আছে, সাংঘাতিক সাংঘাতিক মনে আছে। বললো যে একবার আমরা কি হয়েছে সেদিনকার পরের দিন লেটে শুটিং শুরু হবে, অরণ্যের দিনরাত্রি গল্প করছে, লেটে শুটিং শুরু হবে। আমাদের যে ওখানকার লোকাল যে ভদ্রলোক ছিলেন, যিনি ব্যবস্থা করেছিলেন সব, তিনি আমাদের বললেন চলো সাঁওতাল গ্রামে যাবো আমরা। তখন গিয়ে আমরা প্রচুর মহুয়া খেলাম, সবাই মিলে মহুয়া খেয়ে নাচানাচি করে দেরি করে বাড়ি ফিরে সব শুয়ে পড়েছি। এদিকে মানিকদা রেডি, সব ডাকতে এসছে। আমরা কোন রকমে উঠে গেছি, গিয়ে মানিকদা কিচ্ছু বলেননি, আমাদের প্রত্যেকের চক্ষু লাল মহুয়া পান করে। মানিকদা শুধু বললেন, ভাগ্যিস ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। এরকম অসংখ্য গল্পে আমি যেটা বললাম যে চরিত্রে, আমার ছবির চরিত্র কিন্তু তার সঙ্গে একটা নস্টালজিয়া 34 বছর আগেকার, সেটা খুব মজার হয়েছিল, জমেছিল সেই গল্পের। মানে একটা প্রশ্ন আছে, শুটিংটা তো আবার অরণ্যের শুটিং খুব রিগোরাস শুটিং ছিল এবং খুব পরিশ্রমের শুটিং ছিল। তখন থেকেই তো শুটিং এর টাইম কমিয়ে দিচ্ছেন, মানে একদম না। খুব মজার গল্প বলি। সৌমিত্রদা বলতেন যে রাত 8টার পর শুটিং করি। হ্যাঁ, 8টার পর কেন শুটিং করবে না, আমার হাত টান বেঁকে যায়। সুজিতকে বলেছেন, গৌতমকে আবার শুটিং করবো যে 8টার সময় একটা সিন ছিল, বৃষ্টি ছিল, গান ছিল, বলে সেদিনকে আমি শুনে দেখবো আজকে একটু দেরি হবে। ও কি যে করে, আমার হাত টান বেঁকে যাচ্ছে যে, এরকম মানে একটা গ্লাস ধরার মতো করে। এগুলো রসিকতা আর কি, মানে আচ্ছা সৌমিত্রদা বলেই এই রসিকতা মেনে নেওয়া যায়, কারণ উনি ক্যারি করতে জানতেন। এই যে একটা সিরিয়াসলি সবাই অভিনয় করছে, মন দিয়ে কনসেন্ট্রেট করছেন, কিন্তু পরিশ্রম করছেন। আমি আবার প্রচন্ড পরিশ্রম করেছেন, প্রচন্ড। আমি শূন্য অঙ্ক যখন করেছি তখন সৌমিত্রদার একটু প্রবলেম হয়েছিল, তারপরে তো উনি ইংল্যান্ড গেলেন চিকিৎসা করতে। সেই সময় আমাকে বলেছে, গৌতম তুমি যদি ঘন্টা 5 করলে আমার খুব ভালো হয়। এখন সৌমিত্রদা আমি জানি আপনার 5 ঘন্টার আউটপুট হচ্ছে অনেক সাধারণ অভিনেতার 10 ঘন্টার আউটপুট, কিন্তু শিল্পী তো
তখনও আমার মনে আছে একটা দৃশ্যে ওনাকে বলে সৌমিত্র এটা বাকি কাল শেষ করো, না 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 এটা জমে গেছে জানো তো বাবু, সুর কেটে যাবে, শেষ করে ফেল। এটা শিল্পী মন। ফলে আমি দুরকম সৌমিত্র চ্যাটার্জিকে দেখেছি। লাকিলি আমি সৌভাগ্যবান যে একটা প্রচন্ড এনার্জি দেখা বা আবার অন্য সময় আবার তার সে এনার্জি লেভেলটা কমে গেছে। কালবেলার সময় এনার্জি লেভেলটা খুব ভালো ছিল, খুব ছোট চরিত্র, যাই হোক। কিন্তু কি করা যাবে, তিনি মানে চেষ্টা করতেন যে যতটুকু কাজ করব তার মধ্যে উৎকর্ষ। শৈবাল যেরকম একটু আগে বললো, সত্যি তো, মানে ওনার শারীরিক কারণে, বয়সের কারণে কিছুটা সমস্যা হবেই, কিন্তু তাছাড়া তার আগে ওর এনার্জি লেভেল মানে আনবিলিভেবল, মানে চিন্তা করা যায়। আমি দেখি, আমি মানে শুটিং এর সময় যে দেখেছি, সাংঘাতিক সাংঘাতিক এনার্জি। আর তার সঙ্গে ওই রকম মজা, রসিকতা, আসলে খুব মানে উনি সবসময় অন্যান্য সহ অভিনেতা অভিনেত্রী বা টেকনিশিয়ানস তাদের সঙ্গে না এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করতেন, তার উজ্জ্বল একটা প্রেজেন্স, এবং তার মধ্যে কোনো রকমের ইয়ে নেই, ঔদ্ধত্য নেই, ভীষণ অ্যাফেকশন রয়েছে, এবং তাতে না অন্য লোকই অনুপ্রাণিত। সুরজিতের জিজ্ঞেস করলে বুঝতে পারবে, টেকনিশিয়ানসরা অনুপ্রাণিত হতো। হয়তো একটা শট, ওকে কাট, নেক্সট শট, অন্য কারো শট হচ্ছে, আমি বললাম সৌমিত্র দা 8 ঘন্টা আপনি গিয়ে রেস্ট নিতে পারবেন? না আমি আছি, এখানে আছি। কি হচ্ছেন ওখানে দূরে গিয়ে এই টেকনিশিয়ানদের সঙ্গে বসে চা খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, মজা করছেন, গল্প করছেন, মানে সবার সঙ্গে একটা এটাই আমাকে অনেকবার বলি, তোমার মনে হয় না যে সিনেমাটা খুব আনন্দ করে করলে খুব ভালো হয়, বেশি কত কঠোর হলে হয় না? আমি নিজেও মনে করি সিনেমায় যদি অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে, টেকনিশিয়ানদের সঙ্গে বন্ধুত্ব না হয়, একটা সুন্দর পরিবেশ তৈরি না হয়, তাহলে মানে আমরা সবসময় চেষ্টা করছি, শৈবালও জানে, আমরা যখন আগে কত ক্যারেক্টার নিয়ে করেছি, পদ্মা নদীর মাঝি বা অন্তর্জলি যাত্রা, যেখানে সব বাঘা বাঘা অভিনেতা, কিন্তু কোথাও যেন একটা আমাদের মধ্যে একটা খুব বন্ধুত্বের সম্পর্ক ছিল, তাই না? এখানে শৈবালদার কাছে আমি ফিরে আসবো, কারণ দুটো প্রশ্ন এসছে। এক হচ্ছে শৈবালদা, একটু আগে তুমি বললে যে প্রথম কথা হচ্ছে যে তুমি একবার বললে যে সৌমিত্রদার গলার স্বর খুব সাধারণ ছিল। এখানে একজন জিজ্ঞেস করেছেন, অরিন্দম মিত্র একজন জিজ্ঞেস করেছেন, তার পাতলা কণ্ঠস্বরকে তিনি অন্যভাবে রূপান্তরিত করেছিলেন। শিশির কুমারের সঙ্গে তার মানে এই ব্যাপারে কোনো মিল আছে? এই সম্পর্কে কি কিছু জানা আছে? নম্বর হচ্ছে, সামগ্রিকভাবে একদম প্রথম দিক থেকে শুরু করে শেষ পর্যন্ত, এটা আগে একবার তুমি ছুঁয়ে গেছিলে যে উত্তম এই সৌমিত্রদার এই যে জার্নিটা অভিনেতা হিসেবে, এটাকে কিভাবে দেখো? এটা একদমই প্রথমত আমার ব্যক্তিগত দেখা, আমার ভুলও হতে পারে, কিন্তু সাধারণভাবে আমরা জানি যে একজন যিনি মঞ্চে অভিনয় করেন তার কত কোনো গুণাগুণের কথা ওঠে, তার শারীরিক উপস্থিতি, তার কণ্ঠস্বর ইত্যাদি কথা বলা হয়, যাতে করে একজন অভিনেতা যখন একটা মঞ্চে অভিনয় করছেন, যাতে একদম শেষ এতে যারা বসে আছেন তারাও শুনতে পান, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সৌমিত্রদার গলা যে খুব ক্ষীণ ছিল তা নয়, মানে এমন নয় যে উনি কথা বললে দূরের লোক শুনতে পেত না, কিন্তু মানে সৌমিত্রদার গলা যে খুব গুরু গম্ভীর গলা ছিল তা নয়, কিন্তু একটা ওনার নিজের একটা গলার বৈশিষ্ট্য ছিল। মানে আমি জানি যে ওনার গলা এমনই ওনার, যে ওটা ওনাকে যখন মানে এমন হয়েছে অনেক সময় এই আমার ছবি করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েছেন, আমরা সবাই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছি, তো মানে ওনার ডাবিং বাকি, আমরা ভাবতে বসলাম যে আর কাউকে দিয়ে তো ওনার ডাবিং করা যাবে না, ওনার গলা এতটাই ওনার মতন যে ওনাকে দিয়ে কাউকে পাওয়া যাবে না যে ওনার গলাটাকে মিলিয়ে আর কেউ ডাব করতে পারে। আমি যেটা বলছি যে সৌমিত্রদা যেহেতু চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার আত্মপ্রকাশ এবং একটা বিশেষ ধারার চলচ্চিত্র এবং বিশেষ ধারার অভিনয়কে ওনাকে অ্যাডপ্ট করতে হয়েছিল, সেই জায়গাটা আমার যখনই ওনার নাটক দেখতে বসেছি, আমার কিন্তু ওই পর্দার অভিনয়ের যে অঙ্গভঙ্গি, দাঁড়ানো, বসা বা ভঙ্গিমা, তার একটা ছাপ আমি
মঞ্চে দাঁড়ানো সৌমিত্রদার মধ্যে দেখতে পেতাম, কিন্তু উনি সেটাকেও এমন ভাবে নিজের মতন করে অ্যাডপ্ট করতে পারতেন, মানে মঞ্চটাকে এমন ভাবে ব্যবহার করতে জানতেন, নড়া চড়া ঘুরে দাঁড়ানো ইত্যাদির মধ্যে দিয়ে, কোরিওগ্রাফির ভেতর দিয়ে, যে সেটা অসুবিধে হতো না কিছু। কিন্তু আর পাঁচজন মঞ্চে অভিনয় করা অভিনেতা থেকে সেটা একটা আলাদা কিছু হতো, যেটা সৌমিত্রদার একদম নিজস্ব ছিল। এটা আমি বলার চেষ্টা করছি। চলচ্চিত্র এমন অনেক সময় হয়েছে, এমন সংলাপ, এমন দৃশ্য সাধারণভাবে একজন অভিনেতা যেভাবে অভিনয় করবেন, সৌমিত্রদা সেটা করলেন একেবারে অন্য কিছু ভাবে, এবং সেটা এমনই, সেটা যে হতে পারে মানে আমার খুবই অল্প কিছু তিনটে ছবির কাজ করার অভিজ্ঞতা আছে। মানে একটা সংলাপকে এমন ভাবে পজ তৈরি করতেন, এমন ভাবে তার মধ্যে কিছু মানে অ্যাকশন ঢুকিয়ে দিতেন, যে সেটা এমন শুনতে লাগতো তখন, যেটা আমি খুব কম অভিনেতার মধ্যে পেয়েছি, যে কিভাবে সংলাপকে নিয়ে খেলতে হয়, কিভাবে সংলাপকে বলতে হয়, এই যে জায়গাগুলো, এটা মানে আমরা শর্ট নিতে নিতে বুঝতে পেরেছি যে কোথায় কিভাবে কাজ করছেন, কিভাবে সেটাকে। তারপরে যখন ডাবিং এ আসতেন তখন আরেকটা অভিজ্ঞতা, মানে অনেক সময় মনে হয়েছে যে এটা এরকম ভাবে বললেন, আচ্ছা সূত্রটা আরেক ভাবে বলা যায়, হ্যাঁ চলো বলি, হয়তো একটু বদলালে। আর বেশি কিছু আমরা যখন কাজ করেছি ওনার শারীরিক দুর্বলতার কারণে বেশিবার বলা সম্ভব ছিল না, বলতে হতোও না খুব একটা, মানে ওয়ান টেক ওকে ব্যাপারটা ওনার, আমি তো মনে হয় গৌতম দাস যেমন বললেন আমিও তাই দেখেছি। কিন্তু ডাবিং এ এসে এই মানুষটা সেই সংলাপ গুলোকে এমন ভাবে বলছেন, তখন সেই চরিত্র একটা অন্য ডাইমেনশন শুরু করছে। এটা কিন্তু উনি তখন কাউকে বলছেন না, উনি তখন বলে চলে যাচ্ছেন, লিফটটা পাচ্ছেন। এবার যখন সংলাপ ডাবিং করতে এলেন, ডাবিং করলেন, করার পর বলে একবার শোনাও তো, তখন উনি একাধিকবার নিজে টেক চান, এটা আরেকবার বলুন, এটা আরেকবার বলুন। তখন কোনো পরিচালক কারোর কিছু দরকার নেই, উনি যতক্ষণ না খুশি হচ্ছেন উনি বলে যাবেন, হ্যাঁ বলে বলে বলে। এবং সেটা আমার এই শেষ ছবিতে, তার আগে উনি যথেষ্ট অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রায় যায় অবস্থা হয়েছিল। তারপর সেখান থেকে সুস্থ হয়ে ফিরলেন, আমাকে বললেন চলো এবার ডাবিংটা করি। আমরা আনলাম, এবং খুব যত্ন করে আনতে হতো, এমন ভাবে আনতে হতো যাতে গাড়িটা কোনো রাস্তা গর্তে না পড়ে, কোনো বাম্পে না হয়, বলে নিয়ে আসতাম, ওকে বসাতাম, বসে বলতেন। এবং বলতে বলতে বুঝতে পারতাম যে তখন ওই যে মুহূর্তে সংলাপটা বলছেন, শরীর আর কোথাও কোনো অসুস্থতার ছাপ নেই, তখন একটা অন্য মানুষ, অন্য গলা বেরোচ্ছে ওখান দিয়ে। হ্যাঁ মাঝে মাঝে বলতে সেই দিন তো আর নেই, মানে একটা আক্ষেপ আসতো যে আর তো পারছি না, শরীর তো দিচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও মনের মধ্যে এমন একটা যে এটাকে এইভাবে বললে ভালো হতো না, ওই শব্দটা আরেকবার বলবো, বুঝেছো, ওইটা ঠিক হলো না। তার মানে উনি পারফেকশনিস্ট ছিলেন, এইটা হচ্ছে আসল কথা। জায়গা থেকে আমাদের সময় একদম কমে এসছে। আমি শুধু আমার একটা অভিজ্ঞতা দিয়ে বলবো দর্শক হিসেবে, যে আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে চিনেছিলাম ছবিতে, এবং সেটা আমার কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় ছোটবেলায় ছিলেন ফেলুদা। খুব পরিষ্কার বলছি, আমি যে বয়সে বড় হয়েছি সেই সময় আমার কাছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সূচনা হচ্ছে ফেলুদা হিসেবে। একটু পরে তারপরে যখন আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কে বুঝতে শিখলাম, তখন উনি অনেক রকম ভাবে পাল্টালেন। আমরা যখন কলেজে পড়ি তখন তিনি খিত্তা, ইতিমধ্যে আমার এই অন্য ধারার ছবি সত্যজিৎ রায়, মৃণাল সেন, এদের ছবিগুলো দেখা হয়ে গেছে, এবং সেখানে তিনি কখনো অপু, এবং আস্তে 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 সৌমিত্র চট্টোপাধ্যায় বলে যে মানুষটা, সেই মানুষটা আমার কাছে দর্শক হিসেবে গড়ে উঠলেন, একজন অভিনেতা হিসেবে আমার কাছে তৈরি হয়ে গেল। সূচনাটা কিন্তু ফেলুদা হিসেবে হয়েছিল। এবং আমার সবসময় মনে হতো যে আমি সন্দেশ পত্রিকা পড়তাম, লিখতাম মাঝে মাঝে সন্দেশ পত্রিকায়, সেখানে আমার কাছে ফেলুদার থেকে বড় কিছু নেই, এটা একটা ধারণা ছিল। আস্তে 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 সেই জিনিসটা আমার ভাঙতে শুরু করলো। এই যে জার্নিটা আমি যেভাবে দেখেছি, প্রত্যেকের তো জার্নিগুলো আলাদা আলাদা, খুব অল্প
কথায় সুরজিৎ তুমি যদি একটু সৌমিত্রদার সম্পর্কে বলো, তারপর একটু রিতার কাছে শুনবো, শুনে গৌতম তাকে দিয়ে শেষ করবো। আমি যেটা শৈবালদা বললো আমি সেই উত্তরে বলি, শৈবালদার যখন কাজের সময় আমরা সৌমিত্রদা দেখি, সৌমিত্রদা যখন হাঁটতে পারে না, কিন্তু মানে খুব আস্তে আস্তে হাঁটিয়ে ধরে ধরে তুলতে হয়, লিফট ছাড়া ওঠেন না দোতলায়। সেই সময় কাগজ দেখিয়ে বা ডায়েরি দেখিয়ে সৌমিত্র দেখিয়েছে যে সৌমিত্রদার নাটক দুদিন তো দিতে পারবো না, আমার তো স্টেজ আছে। সেই অবস্থায় সৌমিত্রদার স্টেজ এসছে, আমরা অবাক হয়ে গেছি যে আমাদের এখানে তো মানে বেশিক্ষণ দিচ্ছে না, কিন্তু উনি স্টেজ করছেন, মানে কিভাবে উনি যে এটা মান করতেন সেটা ভয়, মানে সৌমিত্রদার এই দিকটা, স্টেজের দিকটা। আর আমি খালি গৌতমদাকে একটা কথা বলবো যে গৌতমদা এই দেখার পরে সৌমিত্রদা একটা চিঠি পেয়েছিলেন একজন দর্শকের কাছ থেকে, ওই দেখার এটা যদি একটু বলেন আমাদের। মানে সৌমিত্রদা একদিন আমাকে বললেন যে গৌতম তুমি কবে আসতে পারো বলো তো, কিংবা আমি তো যাই, আমার চলে আসতেন মাঝে মাঝে সন্ধ্যাবেলা আড্ডা মারতে, তুমি একদিন বাড়িতে চলে একটা জিনিস দেখাও। তা গিয়ে দেখি উনি একটা চিঠি খুলে দেখালেন, একজন মহিলা লিখেছেন যে তার স্বামী তার দৃষ্টি ছিল এক সময়, পরে দৃষ্টিহীন হয়েছিলেন, এবং আপনি যেভাবে অভিনয় করেছেন, আমি তো এতদিন ধরে আমার স্বামীকে দেখছি, আপনার অভিনয় দেখে মনে হলো কোনো খুঁত নেই, প্রতিটি জিনিস, প্রতিটি একটা জিনিসকে তোলা, কোনো জিনিসকে স্পর্শ করা, কোনো খুঁত নেই। সৌমিত্র বললেন বলো তো, এটা তো অস্কারের থেকেও বড় প্রাইজ। হ্যাঁ, আমি তার মানে বিশ্বাসযোগ্য করতে পেরেছি কিনা, এটাই হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। এই যে সংলাপ নিয়ে কথা হলো না, ওনার গলার যে মডুলেশন অসাধারণ ছিল, মানে তার একটা থিয়েটারের ব্যাকগ্রাউন্ড আছে, ট্রেনিং। পাশাপাশি আমার যেটা মনে হয়, এমনিতে আমার পুরোনো বাংলা ছবির সংলাপ নিয়ে নানা রকম কারিকুরি ভয়েসের ওঠানামা, এগুলো খুব হ্যামিং, এগুলো আমার একদম পছন্দ নয়। হ্যাঁ, কিন্তু সৌমিত্র দাস সেটা নয়, উনি সিনেমার অভিনেতা, যেটা সবাই বললো অপু সংসার দিয়ে শুরু, কিন্তু ওর যে কথা বলা, তার মধ্যে কোথায় একটা না সাংগীতিক মূর্ছনা আছে, যেটা কিন্তু আমাদের সময় একদম চলে গেছে। আমি রিতাকে বলবো, রিতা একটা কুইক সাম আপ সৌমিত্রদা সম্পর্কে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলো। আমি তো আগেই বলেছি যে ধরো পোস্ট রে যে এরার কথাটা আমি বলছিলাম, যেখানে সৌমিত্রবাবু তার বয়সটাকে বারংবার ব্যবহার করেছেন, বিভিন্ন বয়সে তিনি বিভিন্ন ধরনের রিপ্রেজেন্টেশন, বাঙালি মিডল ক্লাসের ট্র্যাজেক্টরি যেভাবে যেভাবে গেছে, সেইভাবে ওনার চরিত্রগুলো কেমন যেন এক ধরনের রিপ্রেজেন্টেড একটা চরিত্র হতে হতে গেছে। যেমন ধরো আতঙ্কের যে চরিত্র, যেখানে একটা মধ্যবিত্ত শ্রেণীর যে মরাল ক্রাইসিস, যে ভ্যালু বোধ ইত্যাদি, যেটা দেখাতেও সেই প্রশ্ন রয়েছে আর কি, সেই জায়গা থেকে এই মধ্যবিত্ত শ্রেণীর, বাঙালির মধ্যবিত্ত শ্রেণীর যে ডায়লেমা, লোনলিনেস, তার এজিং, অ্যাজ ইফ বাঙালি মধ্যবিত্ত শ্রেণীও আর পেরে উঠছে না তারই মতো, তার চরিত্রগুলোর মতো, তাদের এলিয়েনেশন ঘটছে। যেখানে রূপকথা নয় অতনু ঘোষের, তিনি ওই পার্কে বসে কতগুলো এলিয়েনেটেড ক্যারেক্টারকে একই সূত্রে বাঁধার চেষ্টা করছেন। তো এই যে চরিত্রগুলো উনি একটার পর একটা করে গেছেন, বা ময়ূরাক্ষী এবং অতনু ঘোষের ময়ূরাক্ষী এবং অভিজিৎ গুহ, সুদেষ্ণা রায়ের শ্রাবণের ধারা, এই দুটোতেই অদ্ভুত ভাবে দেখা গেছে ওনার ডিমেনশিয়া হচ্ছে, অ্যাজ ইফ যে গৌরবোজ্জ্বল সময়ের অপুকে আমরা দেখেছি বা ফেলুদাকে দেখেছি, বা যিনি ধরে রাখতে চেষ্টা করছেন বাঙালি মধ্যবিত্ত সমাজকে, তিনি যেন সবকিছু ভুলে যেতে চাইছেন বা ভুলে যাচ্ছেন। আমি এখানে রিতা একটা কথা আমি করতে চাই, রিতা তোমার একটুখানি কমিয়ে দাও। রিতার ওই কথাটা আমার মনে পড়লো, আমি যখন অতনুর ময়ূরাক্ষী দেখছি, আমার একটা সিনের কথা মনে আছে, যেখানে একটা রেস্টুরেন্টে বাবাকে নিয়ে খেতে গেছে, এবং সেখানে উনি এরকম ভাবে বেহালা বাজালেন। বেহালাটা বাজানোর পরে উনি বেহালাটা নামিয়ে রাখার পরে জিজ্ঞেস করতে যে কি করলে, বলে বেহালাটা নামিয়ে রাখার পরে উনি যে হাসিটা দিলেন, আমার ঠিক মনে হলো আমার মা ডেমেনশিয়ায়, মানে শেষের দিকে ডেমেনশিয়ায় আক্রান্ত, এবং এই যে হাসিটা, এই যে অদ্ভুত ভাবে একটা তাকিয়ে হাসি, আমার খালি মনে হলো যে এটা অসম্ভব, এটা একজন অভিনেতার পক্ষেই এরকম মানে
আমি জানি না ওটা উনি কি করে করলেন, উনি কিভাবে দেখেছেন, কিভাবে উনি জিনিসটাকে বুঝেছেন, আমার কোনো ধারণা নেই। কিন্তু আমি না, আমার চোখের সামনে সেই পর্দায় তক্ষুনি মনে হলো আমি যেন আমার মাকে দেখলাম। আমার মা যেভাবে মুখভঙ্গি করতেন ঠিক যেন সেইটা করলেন। সুদীপ্ত, তুমি এবার যদি এখানে থাকো, সুদীপ্ত আমি রিকোয়েস্ট করবো তুমি ইয়েতে চলে এসো এই শোটাতে, কারণ আমার মনে হয় আমাদের শো এর টাইম শেষ হবার মুখে। না ঠিক আছে, অনেক ধন্যবাদ সকলকে। আসলে আমি তো এটাতে ছিলাম না, যেহেতু এটা আমি অনধিকারী, আমি বিষয়ে চর্চা করার মানে আমার যোগ্যতা নেই, সেই জন্য ছিলাম না। খুব ভালো লাগলো শুনে, অনেকের অনেক প্রশ্নটা জবাব পাওয়া গেল। আমি একটা জিনিস সুব্রত শেষে গৌতম দাকে একটা প্রশ্ন করব। অনেকদিন পরে গৌতম দার সঙ্গে আমার দেখা হচ্ছে খুব ভার্চুয়ালি। গৌতম দা, সৌমিত্র চট্টোপাধ্যায়, এটা প্রশ্ন দর্শকদের থেকে ঘুরে ফিরে অন্যভাবে আসছিল, ওনার কি এই যে নানা ধরনের সৃষ্টির মধ্যে নিজেকে ছড়িয়ে দেওয়া, এটার মধ্যে কি আপনি কোথাও একটা, সেই যে আপনি একবার রেনেসাঁসের কথা বলছিলেন, এই যে আমাদের থেকে 100 বছর আগেকার যে বাঙালি, বহুমুখী প্রতিভা, বাঙালির জীবনের বহু ক্ষেত্রে ছড়িয়ে যাওয়া, সেই জেনারেশনে একটা শেষ প্রতিনিধি হিসেবে সৌমিত্রকে দেখলে কেমন লাগে আপনার? অন্যতম শেষ প্রতিনিধি। তার কারণ আমাকে জ্ঞান অর্জন করতে হবে, একটা কোয়েস্ট, মানে একসময় ইংল্যান্ডে কোয়েস্ট বলে একটা পত্রিকা বার হতো, সেই পত্রিকাটার এটাই উদ্দেশ্য ছিল, এবং সেখানে সুকুমার রায়ের একটা বিখ্যাত লেখা ছিল রবীন্দ্রনাথকে নিয়ে। যাই হোক, এটা নিয়ে সৌমিত্রের সঙ্গে অনেক আলোচনা হয়েছে যে কোয়েস্ট, আমাকে জানতে হবে, বুঝতে হবে, সামগ্রিকভাবে সমস্ত দিক থেকে সৃষ্টিকে বুঝতে হবে, যেটা উনি খুব কাছাকাছি দেখতে পেয়েছিলেন একজন আরেকটা রেনেসাঁ ম্যান সত্যজিৎ রায়ের মধ্যে দিয়ে। যে সত্যজিৎ রায় কিভাবে নিজেকে প্রস্তুত করতেন, আমি সত্যজিৎ রায়ের উপর ডকুমেন্টারি করতে গিয়ে দেখেছি ওর যে খেরো খাতা, সেটা নিয়ে পুরোটাই জার্নি। উনি সদগতির সময় বা শতরঞ্জের সময় মানে হিন্দি উর্দু পড়তে পারতেন না, সদগতির খাতায় মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ প্র্যাকটিস করছেন, হ্যাঁ, দেবনাগরী ভাষায়। শেষ পাতায় গিয়ে একটা পুরো পাতা সুন্দর করে দেবনাগরীতে লেখা একটা দৃশ্য শিখে ফেলেছে। এই যে এটা সৌমিত্রদা পেয়েছিলেন, যে আমাকে শিখে ফেলতে হবে। সৌমিত্রদা যেরকম অনেকে বলে চারুলতায় হাতের লেখা বদলে গেছিল, অনেক সময় অনেক মানিকদা বলেছিলেন এইভাবে উনি 19 শতাব্দীর লেখা ওই সময় আয়ত্ত করে নিয়েছিলেন। এই যে আপনি বললেন, এই আয়ত্ত করা, বোঝার যে মন, সেটা আস্তে আস্তে কমে আসছে, এবং সেটা আমার মনে হয় সত্যজিৎ রায়ের কাছ থেকে সাংঘাতিক শিখেছিলেন। আর শিখেছিলেন মানিকদার টাইম ম্যানেজমেন্ট, আনবিলিভেবল। এত কাজ করতেন, আমরাই দেখেছি আমাদের সঙ্গে করে আড্ডা মারছে, সিনেমা নিয়ে গল্প করছে, আইনস্টাইন নিয়ে কথা বলছে, হাত দিয়ে বসে বসে সন্দেশের 4টে ইলাস্ট্রেশন করে ফেলে। ফলে সৌমিত্র তো আরো ক্লোজলি, আমার থেকেও ক্লোজলি দেখেছেন মানিকদাকে। ফলে এইগুলো অনুপ্রাণিত করেছে যে আমাকে বহুমুখী প্রতিভা শুধু হতে হবে তা নয়, আমাকে জানতে হবে পৃথিবীকে, মানুষকে, মানব সমাজকে। এই যে বিচিত্রের সঙ্গে বহুর সঙ্গে এই যে সম্মিলন, এই যে মানুষের তার ভিতরে যা কিছু রয়েছে তার পরিপূর্ণ বিকাশ, সেই রকম একজন বাঙালি এই প্রয়াসে সারা জীবন ছিলেন, সেইভাবে সৌমিত্রকে আমরা দেখলাম। আপনাদের সঙ্গে আলোচনায় আমরা শুনলাম, আর দর্শকরা অনেক শুনলেন, জানলেন, সমৃদ্ধ হলেন। শৈবাল দা, গৌতম দা, সুরজিৎ, রীতা, সুব্রত, সকলকে অনেক ধন্যবাদ আমাদের সেই অনুষ্ঠানে। দর্শকদের ধন্যবাদ।